স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ব্যক্তিত্বধারী মাহিন মেনে নিল ঈশানীর সিদ্ধান্ত। ঠিক আছে, বি কেয়ারফুল। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ধীর পায়ে প্রস্থান করলো ঈশানী। যাওয়ার সময় আরও একবার পিছু ডাকলো মাহিন, কিঞ্চিত অধিকার খাটিয়ে বলল, আমি আশেপাশেই থাকবো, চিন্তা নেই। ঈশানী ফিরে তাকালো না আর, দ্রুত হেঁটে আড়াল হয়ে গেল দৃশ্যপটের। ব্ল্যাক হোলে পা রাখতেই সশস্ত্র গার্ডসদের নির্ভীক অবস্থান পরিলক্ষণ করে স্তব্ধ হয়ে গেল ঈশানী। যে সে গার্ড নয়, এরা ডেমন নাইট, যারা সব সময় সঙ্গ দেয় মাফিয়া বসকে। তার মানে কি ঈশানীর ধারণা সঠিক? এরিস কি সত্যি ফিরে এসেছে বেদিতে? নিজ মনের ভাবনায় উচ্ছ্বসিত হয়ে উঠল রমণীর ফ্যাকাশে বদন। দাঁড়ালো না এক মুহূর্ত আর, লাউঞ্জের গোলক ধাঁধা পেরিয়ে ছুটে চলে গেল দোতলার অফিস কামরায়। দরজা ঠেলে ভেতরে ঢুকতে যে হৃদস্পন্দন গতি হারায় রমণীর। আজ কতগুলো দিন বাদে মানুষটাকে আবারও চোখের সামনে দেখতে পাবে, সেই ভেবে অযাচিত এক শিহরণ বয়ে যায় তার সর্বাঙ্গে। বিগত দিনগুলো বর্বর বিষণ্ণতা ছাপিয়ে প্রশান্তের দমকা পাবনে পুলকিত হয় অন্তর। লম্বা শ্বাস টেনে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে ঈশানী। ভেতরে পা রাখা মাত্রই আকাঙ্ক্ষিত মানুষটার দর্শনের শেষ বিকেলে মরা রোদের ন্যায় শরীর জুড়ে ঝরঝর করে নেমে আসে ক্লান্তির বহর। হয়তো একটু দূরেই পর্বতের ন্যায় নিটোল দাঁড়িয়ে সে মানব। অনুভূতিহীন শূন্য নেত্রোদ্বয় ধনুকের মতো নিবদ্ধ হয়ে আছে ঈশানীর পানে। শুধু এরিস নয়, তুষার আর অজ্ঞাত একটা মেয়ে উপস্থিত ছিল ভেতরে। সেসবে ভ্রুক্ষেপ নেই ঈশানীর। ও কেবল সেই মানুষটাকে অবলোকন করতে ব্যস্ত যে বলেছিল, আমি কখনো ছেড়ে যাব না তোমায়। সে কি আদৌ জানে তার ভূমিষ্ঠ অংশকে সুরক্ষিত রাখার জন্য ঈশানী আজ কতটা বিধ্বস্ত, কতটা পরিশ্রান্ত? কক্ষের মধ্যে পিন পতন নীরবতা। ঈশানীর আগমন যেন ভীষণ অপ্রত্যাশিত এক ঘটনা, তেমন করেই ওর পানে ভ্রুকুটি নয়নে তাকিয়ে আছে সবাই। ঈশানী দমল না, সবার চাহনি উপেক্ষা করে ভেজা চপচপে শরীর নিয়ে এগিয়ে গেল এরিসের নিকট। মুখোমুখি দাঁড়াতেই ঠোঁট কাঁপিয়ে কাতর স্বরে ডেকে উঠল রমণী। অরণ্য, কেন এসেছো? অপ্রত্যাশিত এক শীতল বাক্যস্রোত কণ্ঠনালী ভেদ করল মাফিয়া বসের। এরিসের কথা কর্ণগোচর হতে বিস্ফোরিত নয়নে একযোগে ঘুরে তাকালো তুষার এবং রিয়ানা। ভাবান্তর হলো না ঈশানীর মাঝে। ও এগিয়ে এসে এরিসের বক্ষ বিভীষিকায় মাথা রাখার প্রয়াস চালিয়ে বলল, আমি খুব ক্লান্ত এরিস, একটু সময় দাও। সময় দিল না মাফিয়া বস। ঈশানীর মাথাটা তার শরীরে স্পর্শ করার আগেই ব্যাঘ্র থাবায় চেপে ধরল ওর গ্রীবাদেশ। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল ঈশানী। কিছু বুঝে ওঠার আগেই অনুভব করলো নিঃশ্বাসের বিঘ্নতা। এক মুঠো বিশুদ্ধ বাতাসের তাড়নায় যখন হৃদে যন্ত্র ছটফটিয়ে উঠল, ঠিক সেই সময় আবারও বাক্য ছুড়ল নির্দয় মানব। মাহিনের সাথে গিয়েছিলি তাই না? শ্বাস প্রশ্বাসের বিঘ্নতায় অস্থির হয়ে আছে ঈশানী। কবজাবন্দি থাকা অবস্থাতেই বলতে চাইল, আমি মাহিনের সাথে যাইনি এরিস। বাক্য সম্পন্ন করতে দিল না এরিস। যেন ঈশানীকে তাড়ানোর বড্ড বেশি পায়তারা তার। তেমন করেই উগড়ে দিল নিজের নিকৃষ্ট দানবীয় সত্তা। মেয়েটার কোমল কণ্ঠনালীতে আঙুল দাবিয়ে হিসিসালো, Did he fuck you better than me? ব্যাস এক বাক্যে দুনিয়া দুলে উঠল রমণীর। একটা মেয়েকে ভেঙে গড়িয়ে দেওয়ার সর্বশেষ অস্ত্র হলো তার চরিত্রে আঙুল তোলা। সেটাই করলো এরিস। নিজের কানকেই যেন বিশ্বাস করা দেয়। অপমানের নীল বেদনায় জীবন্ত লাশের ন্যায় স্তব্ধ হয়ে গেল ঈশানী। হৃদয়টা এফোর ওফোর হয়ে শুরু হলো রক্তক্ষরণ। সুশ্রী নীলাক্ষী ছাপিয়ে কখন যে জলস্রোত গড়িয়েছে সেই হদিশ তার জানা নেই রমণীর। কক্ষ জুড়ে পিনপতন নীরবতা। অসহনীয় এই নৈশব্দ ভেঙে শরীরের নয় বরং অন্তরের যাতনায় মাফিয়া বসের শূন্য চোখে চোখ রেখে আর্তনাদ করে উঠল ঈশানী। এরিস, কিভাবে উচ্চারণ করে তুমি এটা? ব্লাডি মনস্টারের অনুভূতিহীন নির্দয় অশুভ আত্মা অবধি পৌঁছালো না সেই আর্তনাদ। তার আগেই আকস্মাত ধাক্কায় মেয়েটাকে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। দুর্বল শরীরটা মনের যাতনায় কাতর, তার উপর এহেন ধাক্কায় নিজেকে সামলাতে পারল না ঈশানী। হুমড়ি খেয়ে পড়তে কেঁদে উঠল হাওমাও করে। পেলব নাসার অন্ধ্র ভেদ করে ফিনকি দিয়ে রক্ত গড়াতে পুরনো স্মৃতিতে টান পড়েছে আবারও। তরতর করে মাথা চারা দিয়ে উঠছে সেই সব গা শিউরানো অতীত। কে বোঝাবে মাফিয়া বসটাকে? ঈশানী যে বিধ্বস্ত, ওকে ভাঙার মতো আর কিছুই অবশিষ্ট নেই। রমণীর হৃদয় ছেঁড়া ক্রন্দনে রিয়ানা একটু টলে উঠল। নির্বাক তুষার
চিরাচরিত থমথমে তার অভিব্যক্তি। নিঃশব্দে এগিয়ে গিয়ে এক হাঁটু দাবিয়ে ঈশানের মুখোমুখি হয়ে বসলো এবার এরিস। মিলন ঘটল নয়নের, যেই নীলাম্বর নয়নে একবার তাকালে উদ্ভ্রান্তের ন্যায় দিশেহারা হয় মাফিয়া বস, সেই নীলাক্ষী দয় দৃষ্টি আবদ্ধ রেখেই ঠিক প্রথমবারের মতো মেয়েটা তুলতুলে চিবুকটা তুলে শক্ত হাতে চেপে ধরল সে। ব্যথার তীব্রতায় চোখ খিচে কোকিয়ে উঠল রমণী। না, লাগছে আমার। এক মুহূর্তের জন্য প্রকম্পিত হলো এরিসের তীক্ষ্ণ অ্যাডামস অ্যাপেল। মাফিয়া বস ঢোক গিলল বোধ হয়, অতঃপর শুষ্ক অধর নাড়িয়ে প্রখর কণ্ঠে আওড়ালো, একটা ব্লাডি বেস্ট একটা দুর্ধর্ষ মাফিয়া বসের কাছ থেকে এর চেয়ে বেশি কি এক্সপেক্ট করো তুমি? কিছু না, আর কিছু আশা করি না। অবশেষে মুখ খুলল ঈশানী। কান্নার তোড়ে ভেঙে চুরে আসতে চাইছে তার সর্বাঙ্গ। ফ্যাকাশে হয়ে উঠেছে রক্তিম মুখ অপমানে। ক্রন্দিত কণ্ঠ জুড়ে আক্ষেপের দাবানল। অনাচারের তীব্রতায় ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে মেয়েটা। তুমি এটা ডিজার্ভ করো। এরিসের জোরালো বাক্যে রমণীর ভাঙা ভাঙা কণ্ঠস্বর কেঁপে উঠল আবারও। আমি ভুলেই গিয়েছিলাম তুমি একটা জানোয়ার, বিবেক বিবর্জিত মনুষ্যত্বহীন দানব একটা। জানোয়ার কখনো কারোর জন্য নিজেকে বদলায় না, কোনোদিন বদলাতে পারেই না। আমি ভুল করেছি তোমায় ভালোবেসে, তোমায় বিশ্বাস করে, আর সব শেষে কোনো এক অজ্ঞাত কারণবশত শেষ বাক্যটা সম্পন্ন করল না ঈশানী। দু হাতে নিজের পেটটাকে শক্ত করে আঁকড়ে ধরে ফুপিয়ে উঠল ফের। রমণীর নাজুক মন বিষক্রিয়ায় পরিণত হয়েছে। এতক্ষণে আর কারো সন্দেহ রইল না মাফিয়া বসের চূড়ান্ত বর্বরতা সম্বন্ধে। অতএব সরে দাঁড়ালো এরিস। কয়েকজন গার্ডকে ইশারা করতেই তারা দ্রুত এসে একটা কালো কাপড়ের আচ্ছাদনে মুখ ঢেকে ফেলল ঈশানীর। সঙ্গে সঙ্গে ঘর কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল মেয়েটা। আহ, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? কি করছো তোমরা? যেতে দাও আমায়। নিয়ে যাও। এরিসের রাশভারী কণ্ঠস্বরে কর্ণগোচর হতেই ধরফরালো ঈশানী। ভালোবাসার মানুষটিকে উদ্দেশ্য করে আকুতি ভরা কণ্ঠে ছুড়ল অসহায় বাক্য। আমাকে ছেড়ে দিতে বলো এরিস, পায়ে পড়ি আমি তোমার। অপমান, অনাচার আর সবশেষে অস্বীকার। যেন ছুটতে ছুটতে বড্ড ক্লান্ত মেয়েটা তেমন করেই বিসর্জন দিল আত্মসম্মান। এক পর্যায়ে প্রতিক্রিয়া না পেয়ে ক্রন্দন থামিয়ে নিঃসুপ হয়ে গেল মেয়েটা। কি জানি চেতনা এখনো আছে কি নেই। ঈশানীকে যখন ধীরে ধীরে নিয়ে যাওয়া হলো তখন এরিসের দৃষ্টি ছিল নিগুড় নিপ্রভ। শূন্য চোখে কখনো আবেগ প্রস্ফুটিত হয় না মানবের, তবু এক অদ্ভুত নৈঃশব্দিক আঁধারে ছেয়ে গিয়েছিল তার কৃষ্ণ গহ্বর। ঠক 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 বিস্তৃত করিডোরে জোরালো পদধ্বনি। অফিস কক্ষের দিকেই তড়িৎ বেগে ধেয়ে আসছে একাধিক পদযুগল। ঈশানীকে যখন মুখ ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক তখনই তাকে অতিক্রম করে এগিয়ে যায় কয়েক জোড়া শক্ত বুট পরিহিত ছায়ামূর্তি। সর্বশেষ বুট জোড়া এসে আকস্মাৎ থমকে যায় ঈশানীর সম্মুখে। গার্ডগুলোকে হাতের ইশারা করতেই মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে তারা। প্রথম দর্শনে আগন্তুক ব্যক্তিটি সুচারু নয়ন আপাদমস্তক গিলে নিল ঈশানীকে। ঠোঁটের আগায় প্রস্ফুটিত হলো তীর্যক বাঁকা হাসির রেশ। হাত বাড়িয়ে কালো কাপড়টা তুলতেই যাবে তন্মধ্যে পেছন থেকে ভেসে এলো তুষারের স্পষ্ট আওয়াজ, ডোন্ট টাচ। পুরুষালী হাতটা থমকে গেল আচানক। চোখ ঘুরিয়ে সামনের দিকে দৃষ্টিপাত করতেই ফের বাক্য ছুড়ল তুষার। সি বিলংস টু সামওয়ান এলস। চকিতে কপাল গোছালো ড্যানিয়েল। তার বিভৎস ঝলসানো চেহারায় একাংশ কালো মাস্ক দ্বারা আবৃত। অনাচ্ছাদিত অংশটুকু বিদঘুটে দেখায় ভীষণ। কপাল গোছানো দরুন সহিংস দানবের ন্যায় ভয়াবহ লাগছে তার মুখটা। সেদিকেই চেয়ে জোরপূর্বক হাসল তুষার, জানালো, অ্যাকচুয়ালি সি ইজ অলরেডি টোকেন। কপালের ভাঁজ উবে গেল ড্যানিয়েলের। মাথা নাড়িয়ে কপট হাসল সে। রমণীর ধনুকের ন্যায় বাঁকানো শরীরটা আরও একবার লোভাতুর নয়নে পরখ করে বলল, সো স্যাড। তার সৌন্দর্য আমার নজর কেড়েছে। প্লিজ কাম ইন। হাতের ইশারায় ভেতরে প্রবেশ করার অনুরোধ জানালো তুষার। ড্যানিয়েল এগুলো দরজা দিয়ে প্রবেশ করার সময় তুষারের থমথমে মুখের পানে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে লোকটা আওড়ালো, প্রতিশোধটা তো তোলা আছে তুষার জাওয়াদ। ঠোঁট বাঁকালো তুষার, বিড়বিড় করে জানালো, আই অ্যাপ্রিসিয়েট ইউ। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে এরিস। টলটলে ব্যথাতুর দৃষ্টি তার মেঝেতে আবদ্ধ, ঠিক সেই জায়গাতে যেখানে একটু আগে ঈশানী পড়ে গিয়েছিল। না, পড়ে যায়নি, এরিস নিজেই ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। কি ব্যাপার রিস্কা, আমাকে ওয়েলকাম করবে না?
দৃষ্টি ঘোরালো এরিস। তার সম্মুখ চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে ড্যানিয়েল। দুপাশে তার 4 জন করে মোট 8 জন সশস্ত্র গার্ড। দেখেই বোঝা যাচ্ছে আত্মপ্রতিরক্ষায় সচেষ্ট সে। তাকে দেখা মাত্র শ্লেষ হাসির ঢেউ খেলে গেল মাফিয়া বসের ঠোঁটের আগায়। এগিয়ে গিয়ে নিজের গদিতে আসীন হয়ে কটাক্ষের স্বরে প্রত্যুত্তর করল, আমি যাকে তাকে ওয়েলকাম করি না মিস্টার হ্যারিসন। ড্যানিয়েলের আধখানা মুখের রং পাল্টে গেল আকস্মাৎ। সে অপমান গিলে পড়ল, সে তুমি ওয়েলকাম করো কিংবা নাই করো, আমাকে কিন্তু উপেক্ষা করা সম্ভব নয়। বাংলাদেশে কেন এসেছেন সেটা বলুন। কি ডিল আপনার? এরিসের কথার পাছে নিঃশব্দে হাসল ড্যানিয়েল। বিভৎস চেহারা জুড়ে তার অদ্ভুত কপটতা। গভীর স্বরে বলল, তোমাকে দুর্বল দেখাচ্ছে মাফিয়া বস, কোনো বিশেষ কারণ আছে কি? এরিস ইউভানের কোনো দুর্বলতা নাই। আপনার এক চোখের দৃষ্টিতে অপরিপক্কতা রয়েছে। অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু নো, কিছুদিন পরপরে এরিস ইভান নিজের মাফিয়া সাম্রাজ্য ছেড়ে কোথায় উধাও হয়ে যায়। তারপর যখন জানতে পারলাম গন্তব্যটা বাংলাদেশ, দেন আই ওয়াজ কনফিউজড। কেন এখানেই কেন? এরিস কাউকে কৈফিয়ত দেয় না। আগে নিজের ডিল ক্লিয়ার করেন, নয়তো বেঁচে বেরিয়ে যেতে পারবেন না। বজ্রধ্বনিতে প্রত্যুত্তর করল এরিস। কিন্তু ড্যানিয়েল তো গভীর জলের মাছ। তার সন্দিহান দৃষ্টি কক্ষের প্রতিটি কোনায় কোনায় আবদ্ধ। আমাকে আটকাবে সাধ্যকার? এদিকে তাকান। পেছন থেকে রিভলভার তাক করে রাশভারী আওয়াজে বাক্য ছুড়ল তুষার। সেই দিকে চেয়ে দীর্ঘশ্বাস ছাড়ল ড্যানিয়েল। অতঃপর ঘাড় ঘুরিয়ে এরিসের পানে দৃষ্টিপাত করে ক্রূর উল্লাস নিয়ে বলল, দিস ডিল বিলংস টু সামওয়ান এলস। আসলে আমরা একটা মেয়েকে খুঁজতে এসেছি, নীল চোখের বাঙালি মেয়ে। শেষ বাক্যটা ধীরে আওড়ালো ড্যানিয়েল। ডিল ইজ ক্যান্সেল। ঝট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এরিস। ড্যানিয়েল তীর্যক হেসে বলে উঠল, আর ইউ ইনসিকিউর বিকজ অফ সামওয়ান? Irish doesn't give a damn about explanation. You can leave now. ড্যানিয়েলের মুখের ওপর শক্ত কথাগুলো ছুঁড়ে মেরে লম্বা পায়ে গটগটিয়ে কক্ষ ত্যাগ করলো এরিস। আকাশে এক ফোঁটা আলো নেই, না তো জমিনে কোনো যানবাহন। নিরিবিলি মেঠো পথ জুড়ে অসহনীয় নিস্তব্ধতা। অদূর দিগন্তে এক ফালি চির ধরা নীল আলোয় আকাশটাকে ভয়ঙ্কর লাগছে ভীষণ। অঝোর ধারায় বর্ষণে কিঞ্চিত লাগাম টেনেছে প্রকৃতি। ইলশেগুড়ি বৃষ্টির মাঝে ঘুটঘুটে তমসাচ্ছন্ন সড়কের শেষ মাথায় ল্যাম্পপোস্টের নিচে হাঁটুমুড়ে বসে আছে ঈশানী। শরীর তার কর্দমাক্ত, চোখে দুটি নেই। এক পৃথিবী সমান অভিমান আর বিধ্বস্ত ক্ষতবিক্ষত একটা হৃদয় নিয়ে গা ছেড়ে আনমনে বসে আছে সে। অযাচিত ভোঁটা বিষণ্ণতায় কাঁদতে ভুলে গেছে যেন। দুনিয়ার কোনো রুক্ষই আর ছুঁতে পারছে না তাকে। পৃথিবীর মাঝে থেকেও ডুবে আছে এক অদ্ভুত মায়া কাননে। একটু পরে বৃষ্টির রেশ বাড়ল, সাথে বাতাসের প্রকোপ। আকাশ ছিঁড়ে দানবীয় গর্জন করে উঠল মেঘকুঞ্জ। আকাশের বাজখাই আওয়াজ কর্ণগোচর হতেই সংবিত ফিরল রমণীর। বৃষ্টিতে ভিজে ফ্যাকাশে বদন নীল হয়ে যাচ্ছে তার। ঠান্ডার তোরে কাঁপছে সে তিত্তিরিয়ে। পলকা হাত দুটো দিয়ে নিজেকে সুরক্ষিত করার প্রচেষ্টায় বারবার ব্যর্থ হচ্ছিল মেয়েটা। আজ বোধ হয় পাপিকে ভালোবাসার দায়ে আকাশটা ওকে আশ্রয় দিতে অপ্রসন্ন। ঠিক এমন সময় ঈশানী উপলব্ধি করল চারিদিকের মুষলধারার বর্ষণ ছুঁতে পারছে না ওকে আর। ঠান্ডার প্রকোপটাও কমে এসেছে খানিক। অদ্ভুত এই ঘটনার রহস্য ভেদ করার প্রয়াসে ওপরে তাকাতেই দেখল মাথা থেকে কয়েক হাত উপরে ছাতা ধরে দাঁড়িয়ে আছে এক স্যুট বুট পরিহিত লম্বা অবয়ব, যাকে দেখা মাত্রই রমণীর মলিন বদনে প্রস্ফুটিত হলো নির্বাক খুশির রেশ। ঠান্ডায় জমে যাওয়া ঠোঁট দুটো নাড়িয়ে অস্ফুট স্বরে আওড়ালো, মাহিন। বলেছিলাম না আশেপাশেই থাকবে। প্রশস্ত হেসে জবাব দিল মাহিন। বাইরে ঝুম বৃষ্টি। প্রকৃতি আজ হামেশাই কেঁদে ভাসাচ্ছে। দীর্ঘ সময়ের ব্যবধানে প্রগাঢ় হয়েছে আধার। সন্ধ্যা লগ্নে নিস্তব্ধতা ছাপিয়ে আলো জ্বলছে ব্ল্যাক হোলে। সমুদ্রগত উত্তাল ঢেউয়ের গর্জনে মুখরিত চারিপাশ। অতঃপর পাষণ্ড এরিস ইউভানের পদধূলি পড়েছে ঈশানীর কক্ষে। কক্ষটা খালি পড়ে আছে। ভিন্টেজ কারুকাজ শোভিত নান্দনিক কক্ষের প্রতিটি দেয়ালে ভর করেছে অদ্ভুত এক শূন্যতা। প্রতিটি কোণে ঘুরপাক খাচ্ছে নির্মম হাহাকার। এরিসের দৃষ্টি ঘরের আসবাবগুলোর ওপর নিবদ্ধ। সবকিছুই ভাঙাচোরা, এলোমেলো। সে এগিয়ে গেল নিশ্চল পায়ে। আধ ভাঙা কফি টেবিলটার ওপর রহস্যময়ী মলিন দুটি ছড়াতে ব্যস্ত ব্লাড ডায়মন্ডের আংটিটা। হাত বাড়িয়ে সেটাকে তুলে নিল এরিস।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। এইদিক ওইদিক ঘুরিয়ে খানিকক্ষণ পরক করে হুঙ্কার ছেড়ে ডেকে পাঠালো গার্ডকে। জলদি ছুটে এলো দুজন গার্ড। মাফিয়া বসের সামনে দাঁড়াতেই মাথা নুইয়ে কুর্নিশ জানালো তারা। ইয়েস বস। মেয়েটা কোথায়? একজন ভয় ভয় বলল, আপনি বলেছিলেন কক্ষে এনে তাকে মুক্ত করে দিতে, আমরা সেটাই করেছি। বাক্য শেষ হতে গার্ডের পানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো এরিস। তার চাহনির দৃঢ়তায় থরথর করে কেঁপে উঠল লোক দুটো। ঈশানীকে না পেয়ে দিশেহারা উন্মাদ হয়ে উঠল মাফিয়া বস। হাতের থাবায় দেয়ালে টাঙানো কুড়ালটা মুঠোবন্দি করে এক কোপে শিরচ্ছেদ করে ফেললো লোকটার। নিমেষেই রক্তের তুফান বয়ে গেল নান্দনিক কক্ষ জুড়ে। পাশে দাঁড়ানো গার্ডটার ওষ্ঠাগত প্রাণ, সে প্রহর গুনছে নির্মম মৃত্যুর। নৃশংসতার চূড়োয় পৌঁছে শব্দ করে দম ছাড়ল এরিস। গর্জে উঠে বলল, আমি ওকে মুক্ত করে দিতে বলেছি, নজরের আড়াল করতে নয়। মাফিয়া বসের এহেন তুল কালামে ছুটে এলো তুষার। পায়ের নিচের চপচপের রক্ত জোয়ারে দৃষ্টি বোলাতে ধ্বনিত হলো তার উদ্বিগ্ন কণ্ঠস্বর। কি হয়েছে? কক্ষে পা রাখা মাত্রই তুষারের দিকে তেড়ে এলো এরিস। রক্তাক্ত হাতের মুঠোয় ওর কলার চেপে ধরে গর্জন করে বলল, ও কোথায়? এরিসের কণ্ঠে আক্রোশ। ঈশানীর অনুপস্থিতি টের পেয়ে লম্বা করে শ্বাস টানল তুষার। এরিসকে শান্ত করার প্রয়াসে গলা খাদে নামিয়ে বলল, এক্ষুনি গার্ড পাঠাচ্ছি। এই মুহূর্তে এতটা উত্তেজনা আপনার জন্য সাপোর্টিভ নয়। বি নর্মাল এরিস, ইউ আর ইনজুর্ড। জাস্ট শাট ইওর ফাকিং মাউথ তুষার। তুষারকে ধাক্কা মেরে গর্জন করে উঠল এরিস। তুষার বলল, রাশিয়া হলে এতক্ষণে সবগুলো ট্রান্সপোর্ট বন্ধ করে দিতাম, কিন্তু বাংলাদেশের মতো একটা রক্ষণশীল দেশে টেরোরিজম ইজ নট অ্যালাউড। তুষারের কথায় বিদ্রুপাত্মক হাসলো এরিস। আচানক থাবায় যন্ত্রমানবের কোমর থেকে দুটো গান ছিনিয়ে নিয়ে কক্ষ ত্যাগ করতে করতে স্বগতোক্তিতে আওড়ালো, কারোর প্রয়োজন নেই, ওকে খুঁজে বের করার জন্য এরিস একাই যথেষ্ট। বাট ইউ আর উইক। তুষারের মুখ থেকে বাক্য নিঃসৃত হতেই ফের পেছনে ঘুরে ওর কপাল বরাবর রিভলভার চেপে ধরল এরিস। দাঁতে দাঁত পিষে বলল, আমার কোনো দুর্বলতা নাই। আই রিপিট, I'm not awake. I'm the storm. You can't even survive. এক লহমায় কথাগুলো উগড়ে দিয়ে হনহনিয়ে চলে গেল সে। লম্বা করিডোরের আড়ালে এরিসের পদধ্বনি মিলিয়ে যেতে কাউকে ফোন লাগালো তুষার। ওপাশে ব্যক্তিটি রিসিভ করা মাত্রই দীর্ঘশ্বাস ছেড়ে আদেশ করলো তাকে, অ্যারিসের গাড়িতে একটা ট্র্যাকার সেট করে দিও, জাস্ট ফর হিজ সেফটি পারপাস। মাহিনের কক্সবাজারের অ্যাপার্টমেন্টটা বেশ বিলাসবহুল, যদিও এখানে সচরাচর থাকে না মাহিন। কাজের ব্যস্ততা আর যান্ত্রিক শহরের কোলাহল থেকে দুদণ্ড ফুরসত পেতে যখন নিরিবিলি সমুদ্রের ধারে একটুখানি একাকী সময় কাটাতে ইচ্ছে করে, তখনই কেবল এমুখ হয় সে। তেমনি 2 মাস আগে নিজের দুটো হাতি অকার্যকর হয়ে যাওয়া দরুন উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাড়ি জমিয়েছিল মাহিন। সেখান থেকে সোজা কক্সবাজারের এই অ্যাপার্টমেন্ট। লিভিং রুমের কাউচে বসে ম্যাগাজিন ঘাঁটছিল মাহিন। দৃষ্টি তার ম্যাগাজিনে আবদ্ধ হলেও মনোযোগ নেই মোটেও। বারবার খেয়াল চলে যাচ্ছে ওয়াশরুমের বন্ধ দরজার দিকে। একটু বাদেই দরজা খুলে সেখান থেকে বেরিয়ে এলো ঈশানী। মুঠোবন্ধি টাওয়ালটা মাহিনের দিকে এগিয়ে দিয়ে বলল, ধন্যবাদ। সম্মোহনী হাসলো মাহিন। কাউচে বসতে ইশারা করে জিজ্ঞেস করলো, এখন বেটার লাগছে? পায়ের পাতায় দৃষ্টি আবদ্ধ রেখে নির্লিপ্তে হ্যাঁ জানালো রমণী। ড্রেসটা কি ঠিকঠাক হয়েছে? আসলে এত রাতে। সব ঠিকঠাক। বাক্য সম্পন্ন করার আগে প্রত্যুত্তর করলো ঈশানী। ভাবুক ভঙ্গিমায় মাথা নাড়ালো মাহিন। মসৃণ কণ্ঠে বলল, ঠিক আছে, রামেন বানিয়েছি, চলো খাবে। মাহিন উঠতেই যাচ্ছিল, মাঝপথে বাদ সাধলো ঈশানী। আমার কিছু বলার ছিল মাহিন। মাহিন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে ঈশানী বলল, আসলে এরিস তোমাকে অ্যাকসেপ্ট করেনি, তাই তো? সেরকম কিছু নয়, কিন্তু আমি আর ফিরতে চাই না। কি করবে ভেবেছো কিছু? মাহিনের প্রশ্নে থমকে গেল ঈশানী। কিছুক্ষণ থেমে হাত নিয়ে রাখলো নিজ উদরে। রিনরিনে কণ্ঠে বলল, নিজের জন্য চিন্তা করছি না, কিন্তু আমার বাচ্চা। সম্পূর্ণ কথা আর কানে ঢুকলো না মাহিনের। বাচ্চা শব্দটা উচ্চারিত হতেই মস্তিষ্ক খেয়ে হারালো তার। ঈশানীকে নিজের করে পাওয়ার শেষ রাস্তাটাও চোখের সামনে এইভাবে বন্ধ হয়ে যাওয়ায় ঠুনকো কাচের মতোই ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল মাহিনের অন্তর।
যাতনায় টলমল করছে তার অক্ষিপুট প্রেমিকের দৃষ্টি সবাই বোঝে না, ঈশানীও বুঝতে পারল না। বাহ্যিক ব্যক্তিত্বটুকু ধরে রাখার অশেষ পায়তারা চালিয়ে অবুঝের মতোই প্রশ্ন করল মাহিন। বাচ্চাটা নিশ্চয়ই এরিসের। তড়াক করে চোখ তুলে চাইল ঈশানী, গম্ভীর নীল চোখ দুটোতে রাজ্যের অভিমান ধরে রেখে বলল, মাহিন আপনিও? ও হ্যাঁ, কি সব বলছি আমি, এটা তো এরিসেরই বেবি। ঋষ ইউভান আমার বাচ্চার জন্য হুমকি স্বরূপ। আমি চাই না আমার বাচ্চার উপর কখনো তার অশুভ ছায়া পড়ুক। নিজেকে সামলালো মাহিন, সশব্দে গলা খাকারি দিয়ে বলল, বেবিটাকে পৃথিবীতে আনার জন্য হলেও এই মুহূর্তে একটা ভালো এনভায়রনমেন্ট প্রয়োজন তোমার। কিছুদিন আগে কানাডার কিছু ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেশন হয়েছে আমার, খুব শীঘ্রই চলে যাব। তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো। তৎক্ষণাৎ নাসূচক মাথা নাড়ালো ঈশানী, দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এরিস আমার পিছু ছাড়বে বলে মনে হয় আপনার? পৃথিবীর যে প্রান্তেই থাকে ও আমার ঠিক খুঁজে বের করে ফেলবে। ঈশানীর কথায় ঠোঁট বাঁকিয়ে হাসলো মাহিন, কণ্ঠে অগাধ আত্মবিশ্বাস নিয়ে বলল, এরিস ইউভান খুঁজলে ঈশানী তুসকে খুঁজবে, অন্য কোনো দেশের পাসপোর্টধারী রমণীকে নয়। স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুজ্জামানের ব্লাড প্রেশার হাই, দুশ্চিন্তায় ঘামছেন তিনি দরদরিয়ে। মাথার কাছে হাই ভোল্টেজের এসি ঘুরছে, বৈদ্যুতিক পাখাও, তবুও একটা এয়ার কুলার হাতে নিয়ে সর্বক্ষণ দাঁড়িয়ে আছে লিও। এত কিছুর পরেও মস্তিষ্ক ঠান্ডা হচ্ছে না মন্ত্রী সাহেবের। লিওর পানে দৃষ্টিপাত করে অযথায় খেঁকিয়ে উঠলেন তিনি। কোন অ্যাঙ্গেলে এয়ার কুলার ধরেছো? ঠান্ডার বোতলে গরম বাতাস বের হচ্ছে, পজিশন ঠিক করো। লিও হতাশার দম ছাড়লো, কোনো প্রকার ছল চাতুরি না করে সোজা সাপটা গলায় বলল, নিরাপদ দূরত্ব বজায় না রাখলে আর্থিক সংকটের বদলে আপনার প্রাণ সংকটের ঝুঁকি রয়েছে স্যার। চুপ করো, প্রাণ সংকটের এখনো বাকি আছে কিছু। 24 ঘন্টা শেষ হতে চললো, এখনো ওই মেয়েকে খুঁজে পাইনি। এরপর কি হবে জানো? বাধ্য শিশুর মতো এদিক ওদিক মাথা দোলালো লিও, অর্থাৎ সে জানে না। মন্ত্রী সাহেব রুদ্ধশ্বাসে জবাব দিলেন, আমার ক্ষমতা, আমার স্মাগলিংয়ের বিজনেস, আমার বেগম পাড়ার শত শত কোটি টাকার সম্পত্তি সব কিছু ধরে টান দিবে এই এরিস ইউভান। ইতিমধ্যে সে আমার সোনারগাঁওয়ের বাগান বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। এরপর নির্ঘাত বাসাবর কনস্ট্রাকশনে হামলা করে বসবে। কত কোটি টাকার প্রপার্টি নষ্ট হয়ে যাবে ভাবতে পারছো? লিও আবারও মাথা নাড়ালো, অর্থাৎ সে ভাবতে পারছে না। ওর থাবার মুখে একবার পড়লে আমি আনিসুজ্জামান 2 মিনিটেই পথের নেড়ে কুকুর হয়ে যাব। লিও হতবুদ্ধ হয়ে ঠোঁট উল্টায়, একটু থেমে শুয়ে শুধায়, কিন্তু স্যার একটা মেয়ের জন্য। বাক্য শেষ হবার পূর্বেই কথাগুলো কাটেন মন্ত্রী সাহেব, ভাবনায় নিমজ্জিত হয়ে স্বগতোক্তি করে বিড়বিড়ান, সেটাই তো বুঝতে পারছি না লিও, এই ব্লাডি বিষটা হঠাৎ কোনো মেয়ের পেছনে কেন পড়লো? কেসটা কি? লাভ কেস স্যার। লিওর কথায় অপ্রসন্ন মুখে নাক সেটকান ভদ্রলোক বিকৃত মুখেই বললেন, নেয়া এরিস আর লাভ, এ তো পৃথিবীর অষ্টম আশ্চর্যের ঘটনা। নির্ঘাত মেয়েটাকে ধরে বেচার ধান্দা করছে মাফিয়াটা। কিছুক্ষণ নৈশব্দ, এরপর ঢং ঢং আওয়াজ তুলে দিনের দ্বিপ্রহরের জানান দিয়ে গেল ভিন্টেজ দেয়ালের ঘড়িটা। সেই দিকে দৃষ্টিপাত করে সচকিত হয়ে উঠল লিও, তড়িঘড়ি করে বলল, আপাতত কেসটাকে সাইডে রেখে দিন স্যার, মাফিয়া বসকে কল লাগান। 24 ঘন্টা তো শেষ হয়েই গেল। ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়লেন মন্ত্রী সাহেব, মুঠো ফোন বের করে কল লাগালেন এরিসের প্রাইভেট নাম্বারে। কয়েক মুহূর্ত বাদে ওপাশ থেকে কল রিসিভ হতেই তোতলানো শুরু করলেন তিনি। কক্সবাজারের পাহাড় ঘেঁষা নিরিবিলি সড়ক, সারা রাত দিগ্ভ্রান্তের মতো ড্রাইভ করে কোথা থেকে কোথায় এসে থেমেছে তার হদিশ জানে না মাফিয়া বস। ড্যাশবোর্ডের গুগল ম্যাপে বড় বড় অক্ষরে ইরোড লেখা ভেসে আছে। সামনে সমুদ্র, পেছনে পাহাড়, সাথেই লাগোয়া এক দুর্গম পাহাড়ি রাস্তা। এরিস সেদিকেই এগোচ্ছে বেলাগাম উদ্যম গতিতে। কেন এগোচ্ছে জানে না সে, যেন পথভ্রষ্ট এক পরাজিত সৈনিক। তার মধ্যে বিপ বিপ করে ভাইব্রেট আওয়াজ ভেসে এলো মোবাইল থেকে। ড্রাইভিং করার দরুন কানে ইয়ারবাডস ঢুকিয়ে সেন্সরে আঙুল দাবাতে বিপরীতে প্রান্ত থেকে ভেসে এলো মন্ত্রী সাহেবের ম্লান কণ্ঠস্বর, এরিস। বলে ফেলুন। থমথমে স্বরে প্রত্যুত্তর করলো মাফিয়া বস। মন্ত্রী সাহেব শঙ্কিত, ক্রমশ কণ্ঠতালু জমে আসছে তার। কথা বলতে যেও সুর হারিয়েছেন তিনি। স্পিক আপ, ওয়ার ইজ মিস্টার আমর? একটু ঘুরিয়ে বলল এরিস। মন্ত্রী সাহেব সে কথা বুঝলো কি বুঝলো না তার ইয়ত্তা নেই, দুম করে বলে দিল, শি ইজ আউট অফ দ্য কান্ট্রি।
মস্করা করছেন? এরিসের ধীম কণ্ঠে আত্মা খামচে উঠল আনিসুজ্জামানের। সে বান্দা রুদ্ধস্বরে জবাব দিল, বিলিভ মি এরিস, তুমি যেইভাবে প্ল্যান দিয়েছিলে ঠিক সেইভাবেই ফোর্স পাঠিয়ে প্রতিটি জেলায় জেলায় চেকপোস্ট বসিয়েছি, বাট শি ইজ গন। কোথাও খুঁজে পাওয়া যায়নি মেয়েটাকে। ওপাশের অবিরাম কথার ঝড় কিছুতেই আর কর্ণগোচর হলো না এরিসের। অন্তরের তাড়নায় অস্থির হয়ে এক হাতে প্রথমে মুখমণ্ডল কচলালো সে। তার হাতের পেশন এতই তীব্রতর ছিল যে আইব্রাউ রিংটা এই দিক থেকে খুলে অন্যদিকের মাংসপিণ্ডে অবধি বিদ্ধ করে ফেলেছে। পুরো পিয়ার্সিং এর জায়গাটার রক্তের লালিমায় রঞ্জিত। এখন সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করলো না মানুষটা। জিভের ডগায় গাল ঠেলে অ্যাক্সেলেটরে পা দাবিয়ে প্যাডেল দিতে লাগলো ইচ্ছা মতো। ফলস্বরূপ মুহূর্তেই লাফিয়ে 100-র উপরে উঠে গেল স্পিডোমিটারে ঘুরন্ত কাটা। বন্ধুর পাহাড়ি রাস্তার পিচ্ছিলতাকে চাকার ঘর্ষণে পিষ্ট করে চোখের পলকে উড়ে যেতে চাইছে যেন গাড়ির। ঝড়ের গতিতে ছুটে চলা গাড়িটাকে দ্বিগুণ বেপরোয়া করে দিতে ফের অ্যাক্সেলে পা চাপে ধরল এরিস। গতিবিধির তোড়ে গাড়ির ইঞ্জিন স্পৃষ্ট হয়ে ওঠার উপক্রম। ব্রেকটাও কাজ করা ছেড়ে দিয়ে গতির তাণ্ডবে। তবুও দমবার নাম নেই মাফিয়া বসের। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করার তাড়নায় সে ধেয়ে চলেছে উন্মত্ত ছন্নছাড়া হর্ষের গতিতে। যেন ঈশানীকে না পেলে গোটা দুনিয়া অর্থহীন, তেমন করেই ঘাঁটিয়ে যাচ্ছে একের পর এক বিধ্বংস। শো শো ঝোড়ো বাতাসে তীব্র আওয়াজে উপাস থেকে হতচকিত হয়ে উঠলেন মন্ত্রী সাহেব। তিনি অপ্রস্তুত গলায় শুধালেন, বাই এনি চান্স তুমি কি আমার বাড়ির দিকে ছুটে আসছো? জানি না। দাঁতে দাঁত পিষে জবাব দিল এরিস। সহিংস দানবটাকে কিঞ্চিত মানানোর চেষ্টা করে তিনি বললেন, লিসেন এরিস, তুমি চাইলে আমি গোটা দেশে কারফিউ বসাবো, তাও আমার বাড়িতে বম ব্লাস্ট করো না প্লিজ। দেশ কেন, গোটা পৃথিবী তছনছ করে হলেও ওকে এনে আমার কোলে বসাবো, এই যে এখানে। কথাটা বলতে বলতেই নিয়ে জুরুর ওপর হাত চাপড়ালো এরিস। যদি অন্য একটি নীল চোখের মেয়ে না, মানে টেম্পোরারি, তোমাকে শান্ত করার জন্য আর কি। son of a bitch। অশ্রাব্য এক গালি দিয়ে ফোন আলাপে সমাপ্তি ঘটালো এরিস। ওপাশের বান্দা কিছু বলার আগেই কানের ইয়ারবাডসটা ছুঁড়ে ফেলে দিল পাহাড়ের খাদে। মন্ত্রীর বাচ্চা মন্ত্রী এতক্ষণে সামনে থাকলে নির্ঘাত কুলখানি হয়ে যেত। ভদ্রলোকের ভাগ্যটা আজ বেশ ভালো, মানতেই হবে। কিন্তু এরিস, তার অশান্ত হৃদয়ের ছটফটানি চোখে দেখার মতো না। দানবের মতো দাউ দাউ করে জ্বলছে ভেতরটা। প্রতিটি রুদ্ধশ্বাসে যেন ছাই চাপা আগুনের উত্তাপ। ঘুমহীন অস্থির মস্তিষ্ক আর বেপরোয়া ব্যতিগ্রস্ত অন্তরের তাড়নায় নিজের মাথার চুল নিজেই খামচে ধরল এরিস। গাড়িটা পাগলা ঘোড়ার মতো এইদিক ওইদিক ছুটছে। এরিসের মনে হচ্ছে অস্থিরতায় ওর প্রাণটাই বেরিয়ে আসবে এবার। না, আর সম্ভব নয়। উদ্ভ্রান্ত মস্তিষ্কটাকে শিথিল করার প্রয়াসে গাড়ির ড্রয়ার হাতরে এক মুঠো হেরোইন নাকে চেপে ধরল সে। খানিকক্ষণ থেমে লম্বা করে শ্বাস নিল, অতঃপর পুরোপুরি নেশায় বুঁদ হয়ে গেল। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে দৃষ্টিপাত করলো সম্মুখে। টালমাটাল ঘোলাটে দৃষ্টি জুড়ে শুধুই এক পবিত্র নীলাম্বরের বিচরণ। এই তো গাড়ির ট্যাঙ্কের ওপর দুই হাত ছড়িয়ে কেমন আনমনে বসে আছে সে মানবী। বৃষ্টি ভেজা হিমেল হাওয়ায় তিত্তির করে উঠছে তার ঝরঝরে কেশরাশি। এক স্তর পুরো কাচের আবরণ ভেদ করেও এরিসের নাক চিরে বুকে এসে লাগছে তার শরীরে স্নিগ্ধ ভ্যানিলা সুঘ্রাণ। ক্রমশ মাতাল হয়ে যাচ্ছে এরিস। চোখ বন্ধ করলে তুলতুলে নরম নারী দেহটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে তাকে। কখনো কানের কাছে ফিসফিস আওয়াজে ধ্বনিত হচ্ছে, অরণ্য, আমার অরণ্য। তড়াক করে চোখ খুলল এরিস। গভীর খাদের দ্বার প্রান্তে আসতেই টেনে ধরল গিয়ার। প্রকম্পিত হাতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মাদকীয় আচ্ছন্ন স্বরে বিড়বিড়িয়ে আওড়ালো, এবি ড্রাগো তোমার কাছে হার মেনে যায়। তুমি তো নেশার চেয়েও ভয়ঙ্কর। বলো, কি তুমি, কি আছে তোমার মাঝে? কেন আমার জীবনে এসেছ? আমাকে নিঃশেষ করে দিতে নিশ্চয়ই। কয়েক মুহূর্ত নৈশব্দ, ফের একাই বলতে আরম্ভ করলো এরিস। দুনিয়ার সমগ্র নিয়মের বেড়াজাল পায়ে মারিয়ে এই জানোয়ারটাকে বারবার সুযোগ দিয়েছ, অথচ এক মুহূর্ত তাকে বিশ্বাস করে ধৈর্য কেন ধরলে না? কেন সাকুরা? এরিসের কাল্পনিক সাকুরা প্রত্যুত্তর করলো না ঠিকই, কিন্তু পৃথিবীর কোনো এক প্রান্তে বসে তার বিধ্বস্ত সাকুরা চোখের কোণের অন্তিম জলটুকু মুছে দুনিয়ার সবটুকু অভিমান নিয়ে ডায়েরির পাতায় লিখল, আমাকে এইভাবে ভেঙে গুড়িয়ে দেওয়ার কি খুব দরকার ছিল অরণ্য?
আমি তো বাঁচতে চেয়েছিলাম তোমার সাথে ফেরারি হয়ে। আমি তো তোমাকে মেনে নিয়েছিলাম, তোমার পাপের অনলে নিজেকে তমস্যার মতো মেলে দিয়েছিলাম আমি। তোমার ছোড়া বুলেট আর রক্তের মিছিলে সঙ্গী হব বলে কত অনিষ্টই না অগ্রাহ্য করলাম আমি। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।